হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি টার্গেট রেলওয়ে পরীক্ষা, অর্থাৎ রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করে আমাদের ম্যাথ এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের থেকে নেক্সট ক্লাস। ঠিক আছে, রেকর্ডেড ভার্সনে আপাতত ক্লাসেসগুলো তোমাদের দিচ্ছি কিছুদিন পর থেকে। 19 ডিসেম্বরের পরবর্তী থেকে আমাদের লাইভ ক্লাসগুলো আবার শুরু হবে। ঠিক আছে, আপাতত সেই কয়দিন মাঝে মাঝে আমি কিছু ক্লাসেস তোমাদের করে দিচ্ছি, একটু শরীরটা ডাউন থাকাতে আমি লাইভ ক্লাসেস করাতে পারছি না এবং মাঝখানে থাকবো না এক দুদিন। তাই যাই হোক, আমাদের এবার যেটা চ্যাপ্টার লাস্ট হয়েছিল আমাদের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এবার আমরা আজকে করছি ক্লাস নাম্বার 11, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তোমাদের কাজ হবে এই ভিডিওগুলো দেখার। এখন নিয়মটাতে কি হবে, তোমরা ভিডিওটা যখন চলছে কোশ্চেন যেই আসলো পজ করে আগে নিজে থেকে ট্রাই করবে। যদি পারলে, বেশি সময় নেবে না, 1 মিনিটের কাছাকাছি, খুব বেশি সময় নিলে যদি পারলে ভালো কথা, তারপরে সলিউশনটা দেখো ঠিক আছে কিনা, আর না পারলে তাহলেও সলিউশনটা দেখো, দেখে নিয়ে সেটাকে নোট করো খাতার মধ্যে। এইভাবে করে করো। ভিডিও যদি 30 মিনিটের হয় সেটা দেখতে তোমাদের ওই একই রকম 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় লেগে যাবে, যেমনটা লাইভে লাগে। সেইভাবে করেই আপাতত ক্লাসগুলো করো, বসে থাকবে না বাড়িতে সময় নষ্ট না করে। 1 নম্বর বলছে বার্ষিক 15% সুদের হারে 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। এখানে শুধুমাত্র সুদ বের করতে বলেছে। 15% হারে 8,000 টাকার উপরে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। কিভাবে করে আমরা এটা করবো দেখো, এটা করার জন্য একটা স্ল্যাব মেথড আছে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। 3 বছর বলেছে, 3টে দাগ, কত পার্সেন্ট করে, 15 15 15, সবগুলো 15% করে। 8,000-এর উপরে যদি তুমি 15% বের করো 8,000-এর, তাহলে এই কাটা গেল 15 8 120, 1200 টাকা হবে। অর্থাৎ প্রথম বছরের সরল সুদ হচ্ছে 1200 1200 1200, 3 বছরের। এইটুকু যদি করে ছেড়ে দিতে তাহলে এগুলো সরল সুদ হয়, এটা মাথায় রাখবে, এগুলো সরল সুদ। বাট এই যে দ্বিতীয় বছরে যে সুদটা হলো, সেই সুদটার উপরে থার্ড বছরে গিয়ে আরেকটা 15% হারে সুদ হবে। এই 1200-এর উপরে আবার 15%-এর একটা সুদ হবে। 15 12-তে 180 টাকার সুদ একটা এক্সট্রা হবে। এগুলোই আমাদের চক্রবৃদ্ধি সুদ। আবার এই যে 1200 টাকা আছে সেটার উপরে সেকেন্ড ইয়ারে একটা সুদ হবে 15% হারে, তার মানে 180 টাকার। এই 180 টাকার উপরে আবার এখানে একটা সুদ হবে 180 টাকার উপরেও 15% হারে। এই তাহলে এটা কাটলাম, 5 3 15, 5 2 10, 2 9 18, 9 3 27 টাকা। আর এই 1200 টাকার উপরে ডিরেক্ট একটা সুদ হবে থার্ড ইয়ারে গিয়ে, এটা মনে রাখবে স্ল্যাব মেথডের ক্ষেত্রে। তাহলে 1200-এর উপরে মানে 180, 15% মানে 180। তো যখন 3 বছর থাকে, মোট মাথায় রাখবে এখানে 3টে আইটেম হবে, আর এখানে হবে 1 2 3 4টা, 3 আর 4 7, এই 7টা জিনিস কিন্তু মিনিমাম হবে। এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, তাই এটা কাউন্ট রাখলে এখানে 3টে হবে আর এখানে 4টে সুদ হবে। এটা যদি কোথাও ছাড়া পড়ছে সেটা তোমরা তখন দেখে নিও। তো টোটাল চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে বলেছে, তাহলে টোটাল চক্রবৃদ্ধি সুদ কোনগুলো, এই 3টের যোগফল 12 3 3600, আর 180 × 3 মানে 540, আবার হচ্ছে 27। এই সবগুলোকে জুড়ে দিলে সেটা আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়। আর যদি এইটুকু জোড়া দিতে তাহলে এটা আমাদের সরল সুদ হয়। ঠিক, তো এগুলো সব যোগ করি, তাহলে 7 হবে। 4 আর 2 6 হলো, 6 আর 5 11, 1 হাতে থাকলো 1, 3 আর 1 4, 4167 টাকা আমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? দ্যাটস ইট। তারপরে একটা আসি, বার্ষিক 6.1/4% সুদের হারে এত টাকার 2 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ। তো যখনই এরকম 2 বছর 73 দিন, 1 বছর 73 দিন এরকম দেওয়া থাকবে, তখন এই আগের মেথডটা যদি অ্যাপ্লাই করো তাহলে অনেকটাই তোমরা সুবিধা পাবে। ঠিক আছে, আদারওয়াইজ হয় এটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারি। প্রথমে আমরা 2 বছরের বের করতে পারি, এই হারে 20,480 টাকার উপরে 2 বছরে তোমরা সুদ বের করতে পারো। 2 বছরের সুদ বের করার পরে সেটাকে আসলের সাথে জোড়া দিয়ে দিতে পারো, সুদ আসল হয়ে যাবে। ঠিক আছে, মানে যে ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করো, যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা একটা অ্যাপ্লাই করি P × 1 + R/100 পাওয়ারে n। এখানে যদি আমি চাই P এর মান আমি নিতে পারি 20,480, সুদের হারটা 6 4 24, 25/4% মানে তো নিচে 100। 2 বছরের জন্য চাইলে আমি এটাকে বের করতে পারি। তো 25 4 100 মানে 1/16 হবে, অর্থাৎ 20,480 আর 16 আর 17/16 হোল স্কোয়ার। তো এখান থেকে এটাকে মানটাকে বের করে কাটাকাটি করে আমাদের একটা মান আসবে, যেটা সুদ আসল হয়ে যাবে 2 বছর পরে। তারপরে এর বছর আমি আরও 73 দিনের সুদ বের করব, করে নিয়ে যদি আমি কাল হিসাবটা করি তাহলে পরে আমাদের সুদটা বেরোবে এখানে। কিন্তু আমরা ওই প্রসেসে যদি চাই তোমরা করতে পারো, এখান থেকে এটাকে ভাঙালে পরে যে মানটা আসবে সেটা হচ্ছে 2 বছরের সুদ আসল, তার উপরে আবার 73 দিনে বের করবে। এবার শুধু যখন 73 দিনের বের করছো তখন আর চক্রবৃদ্ধি সুদের ব্যাপার নেই, তখন সরল সুদ ধরেই করতে পারো। সরল সুদের ফর্মুলা দিয়েই যেটা সুদ আসলো সেই সুদটা
আর এইখানে যে তুমি আসলটা সুদ আসল পেলে সেটার থেকে আসলকে মাইনাস করলে যে সুদ হবে ওই দুটোকে যোগ করলে আসবে, তো অর্থাৎ অনেকটাই সময় সাপেক্ষ বা টাইম লেগে যাচ্ছে। তো আমাদের এটা অ্যাপ্রোচ হবে না পরীক্ষাতে, আমি তাও বলে দিলাম, এটা বেসিক নিয়ম মেথড। এটাকে করব কিভাবে, আমরা স্ল্যাব মেথডের মাধ্যমে করব, অর্থাৎ 20,480, 2 বছর 73 দিন বলেছে, কিন্তু আমরা করব 3 বছরের জন্য। দেখো 6/4 = 24 আর একে 25/4%, 25/4%কে আমি যদি ভগ্নাংশে কনভার্ট করি, পার্সেন্ট তুললে নিচে 100 হয়, 25/4 অর্থাৎ 1/16, মানে 25/4% বলা যা, 1/16 অংশ বলাও তাই। তাহলে 20,480 এর 20,480 এর যদি আমি 1/16 অংশ বলি, তাহলে সেটা কত হবে? 16, দেখো 16 1 16, 4 গেল, 44 হলো, 16 3 তো 48 হয়ে যায়, 16 2 32 করলাম, তাহলে 12 বাজবে 128, 16 8 8 6 48 8 8 16 8 মানে 1280, তার মানে 1280 টাকা, 1280 টাকা, 1280 টাকা, এই হারে 25/4% হারে। এবার এই 1280 টাকার উপর এখানে একটা সুদ হবে, একটু আগেই দেখলাম আমরা, তো 1280 এর উপর আবার 1/16 যদি করা যায়, 16 8 দেখলাম আমরা 128 হয়, ওকে, তার মানে 80। এখান থেকে ডাইরেক্ট একটা এখানে 80 হবে, এখান থেকে একটা 80 এখানে হবে, আর 80 এর উপরে আবার 1/16 মানে এই পার্সেন্ট হারে হচ্ছে 5 টাকা, এইটা। এইবার এইটা যে সুদ হলো 12 সবগুলো, মানে আমি যদি টোটাল সবগুলোকে জুড়ে দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে, কিন্তু সেটা 3 বছরের হয়ে যাবে। আর ওরা আমাদেরকে 2 বছর 73 দিনে বের করতে বলেছে। সেটা কিভাবে বের করবে? এইটাতে বাদ দাও, এটা থার্ড ইয়ার, এই দুটো প্রথম আর দ্বিতীয় বছর, প্রথম আর দ্বিতীয় বছর মিলে সুদ কত হলো হিসাব করো, 12 12 2400, 2560, আর এদিকে 80 হয়ে গেল, মানে হচ্ছে 2640, তাহলে 2640 টাকা সুদ হলো এই অবধি। আর এটা হচ্ছে থার্ড ইয়ারের সুদ, মানে টোটাল 365 দিনের সুদ হচ্ছে এত টাকা চক্রবৃদ্ধি, কিন্তু ওরা শুধু 73 দিন বলেছে। তাহলে কি করব, এই গোটাগুলোকে যোগ করে 73 দিয়ে, মানে 365 দিনের সুদ যদি এটা হয়, তো 73 দিনের কত হবে, 73 5-এ হয় 365, তার মানে এখানে যোগ করে যা হবে তার 5 ভাগ হবে, 5 ভাগ করলে 1 ভাগ হবে 73 দিনের সুদ। তাহলে এটাকে যোগ করো, 5, ঠিক না, তারপরে 8 8 16, 8 3 24, 4 হাতে থাকলো 2, 12 আর 2 14, এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 2 10, 44, 5 8 40, 5 9 45, 289 টাকা। এই 289 টাকা হচ্ছে 73 দিনের সুদ, আর এটা 2 বছরের সুদ, 2 বছর 73 দিন, যোগ করে দিলেই হবে 9, এখানে আমার যোগ হয়ে গেল, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 6 2 8 আর 1 9, 2929 টাকা। ব্যাপারটা বোঝা গেছে, একটু ক্যালকুলেশন আছে, বাট প্রসেসটা ইজি হয়ে যাবে। এখানে অনেকগুলো কাটাকাটি আমি এক্সট্রা করেছি, যেগুলো তোমাদের করার দরকার নেই, এই যে 16 টোলো এগুলো মনে মনেই করতে পারবে, টাইম সেভ হবে অনেকটা। একজন ব্যক্তি প্রতি বছরের শেষে 200 টাকা করে সঞ্চয় করে এবং সেই অর্থ 5% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দিয়ে দেয়। 3 বছর শেষে এই অর্থের পরিমাণটা কত হয়ে যাবে? 1 বছরের শেষে সে 200 টাকা সেভ করলো, সেটাকে সে ধার দিয়ে দিল 5% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 3 বছরের শেষে কত হবে? অর্থাৎ প্রত্যেক বছর সে 200 টাকা করে কি করছে, ধার দিচ্ছে, সেই অর্থ প্রত্যেক বছর 200 টাকা সেভ করে সেটা ধার দেয়, প্রথম বছরে 200 টাকা, তারপরের বছর আবার 200 টাকা সেভ করে, এইভাবে করে ও ধার দিয়ে দিতে থাকে। 3 বছর শেষে বলছে ওই অর্থের পরিমাণ কত হবে। তাহলে গল্পটা দেখো এখানটায়, প্রত্যেক বছর, তাহলে প্রথম বছরের শেষে যে 200 টাকা সেভ করলো সেটাও ধার দিল সুদের হারে, এইটা 1 বছরের জন্য খাটলো, কত, 1 বছরের জন্য। তারপরের বছর যখন ও আবার 200 দিল, তখন তার এই আগের তো 200 টাকা ছিলই, এইটা ওর হয়ে গেল কত, 400 টাকা হয়ে গেল, ঠিক। তারপরের বছর থার্ড ইয়ারের শেষে, 3 বছর শেষে এই অর্থের পরিমাণ, তো এইভাবে করে চলতে থাকবে। তাহলে দেখো গল্পটা দাঁড়ালো এরকম, যে ব্যক্তিটা যখন প্রথমবার 200 টাকা দিল, এই 200 টাকার উপরেও 1 বছর সুদ পাবে 5% হারে। তো 1 বছরের ক্ষেত্রে সরল সুদ যা, চক্রবৃদ্ধি সুদ তাই, কোনো ডিফারেন্স নেই। তাহলে 200 টাকার উপরে ও 5% মানে 5 দুনা কত, 10 টাকা সুদ পাচ্ছে, অর্থাৎ 210 টাকা। কারণ আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে জানি সুদটা আসলের সাথে কিন্তু জোড়া লেগে যাবে, এটা আমরা জানি, যেটা সুদ হচ্ছে সেটা অ্যাড হতে থাকে। এই 210 টাকা তো হলো, প্লাস ও আরও 200 টাকা এখানে দিচ্ছে, যেটা সেভ করেছিল ওই 200 টাকার উপরেও ও তো পাবে টাকা, তাহলে টোটাল ওর 410 টাকা হয়ে গেল আসল পরবর্তী বছরের ক্ষেত্রে। আরেক বছর যাবে এর উপরে 5%, তাহলে 410-এর উপর যদি তুমি 5% ক্যালকুলেট করো, তাহলে 0 কাটলে কত হচ্ছে, 5 একে 5, 5 4 20, 20.5, 10 যেহেতু আছে 20.5 এখানে সুদ হচ্ছে।
তাহলে 410 আর 20 মানে হচ্ছে 430.5 হয়ে গেল, 430.5 টাকা। এখানে তো ও আরও 200 টাকা এবার ওর সঞ্চয় হলো, সেটা অ্যাড করে দিল, তাহলে 630.5, 400 আর 30.5 তো হয়েছিল, আর এদিকে ওর হয়ে গেল কত, 200 টাকা আরও অ্যাড করলো, 630.5 হলো। এবার এই 630.5-এর উপরে ও পাবে সুদ, 630.5 টাকার উপরে 5% সুদ, আরেকটা বছর, 3 বছর যেহেতু বলেছে, তাহলে এর উপরে যখন আবার 5%-এর ওর সুদ হবে, 5% মানে কত হয়, 630 টাকার উপরে যদি 5% আমরা বের করি, তো পয়েন্টটা এখান থেকে তুললে আরেকটাই জিরো ধরে নাও, কাটাকাটি আমরা করলাম না, এমনি গুণ করে দিই, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 2 বসে গেল, 5 3 15, 5 হাতে থাকলো 1, 5 6 30 আর 31, 3 ঘর পর দশমিক মানে 31.525, এই টাকাটা ও সুদ পাবে। তার মানে 630.5 আর তার সাথে আমি 31.525 যদি যোগ করি কত দাঁড়ায় দেখো, 5, এখানে 2, 5 আর 5-এ 10-এর 0, 5 আর 5-এ 10-এর 0 হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, 3 আর 3-এ 6, 662.025, এটা কোথায় আছে, 662.02, 2 ঘর অবধি দিয়েছে দশমিকের পরে, 662.02, তো এই টাকাটা সে পাবে 3 বছর পরে। এবার ভেঙে ভেঙে করলেই আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে। যদি প্রথম বছর বার্ষিক সুদের হার 4% হয়, দ্বিতীয় বছর 5% হয়, আর তৃতীয় বছরে 6% হয়, তাহলে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটাকে আমি এখানে তোমাদেরকে এবার দুটো মেথডে আমি করানো শেখাচ্ছি। মেথড 1 কীভাবে করে করতে পারো, 4% মানে হয় 1/25, 5% মানে 1/20, আর 6% মানে হচ্ছে 2 3 6, 2 50 100, 3/50, অর্থাৎ 25 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল যেটা হবে সেটা হয়ে যাবে 25 আর 1-এ 26, 20 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল হবে 20 আর 1-এ 21, 50 টাকা যদি আসল হয় 50 আর 53 সুদ আসল। কাটাকাটি আমরা করতে পারি, কর্নার কোনাকোনি, 2 10-এ 20, 2 13-তে 26, আর কাটাকাটি যাবে না, ঠিক আছে। তাহলে 25 5-এ হচ্ছে 25 5-এ 125, লাস্টে দুটো জিরো, 12,500, এগুলো গুণ করে দিতে হয়। আর এখান থেকে যদি গুণ করো তো 53 1-কে 53, 3 হাতে গেলো 5, 53 দুন 106, আর 5-এ হচ্ছে 111, এটার সাথে যদি 13 গুণ করা যায় তাহলে 13 3 39, 9 হাতে থাকলো 3, 13 1-কে 13 আর 3 16, 6 হাতে থাকলো 1, 13 1-কে 13 আর 1-কে 14, 4 হাতে থাকলো 1, 13 1-কে 13 আর 1-কে 14, অর্থাৎ এত টাকা যদি আসল হয় আমাকে সুদে আসলে দিতে হবে এত টাকা। অর্থাৎ শুধু যদি সুদের কথা বলি তাহলে বিয়োগ করে দাও, 9, 0-র পরে 6, 5-এর পরে 9, 14, ওখান থেকে 1 আসলো, 12 আর 1-কে 13 আর 1-কে 14, 1969 আমাকে সুদ দিতে হবে। 12,500 যদি আসল হয় সুদ দিতে হবে 1969, কিন্তু ওরা আসল বলেছে 10,000, আসল বলেছে 10,000, তাহলে আমি বলতে পারি 12,500 এর মান যদি 10,000 হয় তাহলে 1969-এর মান কত হবে, দুটো জিরো কাটলাম, 25 5-এ 125, 25 4-এ 100, 4 দিয়ে গুণ করলে 4 নং 36, 6 থাকলো 3, 4 6 24, 3 7 থাকলো 2, 19 4-এ 76, 2 78/5, তো এক কাজ করে এটাকে আরেকটা 2 দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে 2 6 12, 2, 2 7 14, 4 আর 1 থাকলো 5, 2 2 8, 1 মিনিট, 2 7 14 আর হাতে ছিল 1 15, আর 5 থাকলো 1, 2 8 16 আর 1 17, 7 থাকলো 1, 2 7 14, 1 15, আর নিচে 10 হয়ে যাবে, তাই এক ঘর পর দশমিক, 1575.20 টাকা এই টাকাটা হয়ে যাবে। অর্থাৎ এটা একটা প্রসেস যেখানে তোমরা এইভাবে ভেঙে ভেঙে চাইলে পরে কিন্তু করতে পারো, মানে এইভাবে করে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে এখানে আমাদের বের করি আমরা, যেটা হচ্ছে তোমরা চাইলে স্ল্যাব মেথড দিয়ে করতে পারবে। স্ল্যাব মেথড কি, 10,000 টাকা আছে, 10,000 টাকার উপরে 3 বছর, প্রথমবার 4%, পরের বার 5, আর তারপরের বার 6, এইভাবে করেও করা যায়। এর 4% মানে কি, 4% করবে তো 400 টাকা আসবে 4%, এর 5% করবে 500 টাকা, আর 6% মানে 600 টাকা। এবার সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যখন যাচ্ছ তখন কত রেটটা কত, 6, তার মানে এখানেও 6% হবে, 500 টাকার ওপর 6% মানে কি 30 টাকা। আচ্ছা, প্রথম বছর থেকে যখন থার্ড ইয়ারের উপরে সুদ হচ্ছে, তো থার্ড ইয়ারের সুদ মানে কি 6% হারে হবে, তাহলে এটা হবে কত, 24 টাকা। প্রথম বছর থেকে দ্বিতীয় বছরে যখন যাচ্ছ তো দ্বিতীয় বছরের সুদের হার কত, 5, তাহলে 400-র উপরে 5% হারে মানে 20 টাকা। আবার 20 টাকার থেকে যখন থার্ড ইয়ারে যাচ্ছ তখন 6%, তো 20-র 6% মানে বেসিক্যালি 6/100 হয়, এইটা কাটলাম, মানে 1.2 টাকা আসে।
তো এবার যদি সবগুলোকে জুড়ে দাও তাও হয়ে যাবে 600 আর 400-তে 1000 আর 5-এ হলো 1500, 1530, 1550, 1574, 1575.2। তো এই স্ল্যাব মেথড দিয়েও করতে পারবে চাইলে এইভাবে করে। 5 নম্বর বলেছে ষান্মাসিক হারে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? ষান্মাসিক মানে 6 মাস অন্তর দেওয়া হয়, হাফ ইয়ারলি, অর্থাৎ 6 মাস পর পর যদি সুদ কাউন্ট করা হয় চক্রবৃদ্ধির ক্ষেত্রে, এবং সুদের হারটা হচ্ছে বার্ষিক, বাট সুদ দেওয়া হবে 6 মাস পর পর। 6 মাস পর পর যে সুদ হচ্ছে সেটা আসলের সাথে জুড়ে দেওয়া হবে, এটাই বলছে 6 মাস পর পর সুদ। তাহলে 10,000 টাকার 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কী হবে? তো যখনই হাফ ইয়ারলি বলবে তখন তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে বার্ষিক রেট যেটা আছে, মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাকে অর্ধেক করে নিতে হবে তোমাকে, এবং যে সময়টা আছে এন মানে সময় 2 বছর, সেটাকে ডবল করে নিতে হবে, অর্থাৎ 4 করে নিতে হবে। এবার আমাদের অঙ্কটা হয়ে গেল যে 10% সুদের হারে 4 বছরের সুদ বের করো 10,000 টাকার উপরে, তাহলে পরেই আমাদের হবে। এবার 10% করে যদি 4 বছরের সুদ বের করতে চাও তাহলে তুমি চাইলে স্ল্যাব মেথড করতে পারো, বা 4 বছরের ক্ষেত্রে স্ল্যাব মেথডটা বেশি বড় হয়ে যাবে। আমরা এক কাজ করব, 10% করে 4 বছরের যেটা আমাদের হয়, তো কি বের করতে বলো যে সুদের পরিমাণ। তো 10%-এর 4 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, মানে আলটিমেটলি কত টাকার কত পার্সেন্ট সুদ হবে কীভাবে বের করবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে 2x + x²/100%। এটা 2 বছরের জন্য, এইটাকে অ্যাপ্লাই করব আমরা। প্রথমে 2 বছরে বের করব। 10 যদি এখানে বসাও তাহলে দেখো তোমার এখান থেকে 21% আসবে, এটা মুখস্থ রাখবে। 10 বছর করে 2 বছরের সুদ হয় 21% চক্রবৃদ্ধির ক্ষেত্রে। এবার এদিকে 21%, আরও 2 বছরে 21%, এই দুটোকে যদি জোড়া দিয়ে দিই তাহলে 4 বছর হবে। এই দুটোকে আবার এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে 21 দুনা কত হলো 42 প্লাস 21²/100, তার মানে 42 প্লাস এটা তো 441/100 হয়, মানে 4.41, মানে 46.1%। তোমরা যদি পরীক্ষার টাইম বাঁচাতে চাও তাহলে এটা মুখস্থ রাখতে পারো। 10%-এর 3 বছরে হয়ে যায় 33.1%, 4 বছরে হচ্ছে 46.1%। যদি মুখস্থ থাকে 10-এরটা রাখতে পারো তাহলে টাইম বাঁচবে। তাহলে আমি টোটালিতে 46.1%-এর সুদ পাবো 10,000 টাকার উপরে। তো 46.1%-এর সুদ, দেখো যদি খালি এটা তোমার মুখস্থ থাকতো তাহলে পরে কতটা ইজি হয়ে যাবে। এইটা পয়েন্ট যদি তুলো নিচে আরেকটা জিরো আসবে, 3টা জিরো কাটা, 4,610। তো এখানে অপশানে দেখছি না, তাহলে কোনোটিই নয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই জায়গাটাতে 42 আর 4-এ হচ্ছে 46.1 নয়, 46.41 হবে। হ্যাঁ, এটা মুখস্থ রাখবে, 46.41%। তাহলে 46.41 যদি এটা হয়ে যায় তাহলে এটা আমার চলে আসবে 4641 আসবে এখানটায়। এইখানটায় যখন গুণ করে দেওয়া হবে 4 যেহেতু আছে, 4641 এত টাকা হচ্ছে আমাদের সুদ হবে। তারপরটা দেখো বলছে একটি ব্যাংক ষান্মাসিক হারে 5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন ব্যক্তি কোনো একটি বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাইয়ে 1600 টাকা করে জমা করে, বছরের শেষে সুদ হিসাবে সে কত টাকা পাবে? তাহলে 5% করে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে, কি বলছে? ব্যাংক ষান্মাসিক হারে 5% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তাহলে সুদের হারটা যেটা বলেছে, তো আমরা প্রথমেই দেখলাম ষান্মাসিক যখন বলে তখন আমাদের রেটটাকে কী করতে হয়? অর্ধেক করে নিতে হয়, অর্থাৎ 5/2% হয়ে যাবে তখন আমাদের রেট। আর সময়টা হাফ বছরের জায়গায় 1 বছর হয়ে যাবে। মানে লোকটা যখন প্রথমে 1600 টাকা দিল 1 জানুয়ারিতে, তো 1 জানুয়ারি থেকে 1 জুলাই 6 মাস হচ্ছে, বাট আমরা 6 মাসটাকে করে নেব 1 বছর, কারণ যেহেতু আমরা এটা হাফ ইয়ারলি থেকে কাজ করছি। তো যখনই আমরা রেট অর্ধেক করব আমাদের টাইম কিন্তু তখন ডবল হয়ে যাবে। তাহলে হাফ বছরটা তখন আমি ডবল করে নেব, 1 বছর করে হিসাব করব। তার মানে 1600 টাকা যখন দিল সেটা 1 জানুয়ারি থেকে 1 জুলাই হাফ বছর না হিসাব করে আমাদেরকে 1 বছর হিসাব করতে হবে। তাহলে 1600 টাকার উপরে 1 বছরে ও সুদ পাবে কত হারে? 5/2% হারে। তাহলে 5/2% মানে কি? নিচে 100 হয়, এইটা কাটলো, এইটা কাটলো, 2 8 16, মানে 8 5 40 টাকার সুদ হলো। তাহলে 1600 টাকা ছিল, 40 টাকার সুদ হলো, তার মানে 1640 টাকা এখন তার হয়ে গেল সুদ আসল। এখানে গিয়ে সে কি করলো? আরও 1600 টাকা দিল, তার মানে টোটাল 3240 টাকা এখন তার আসল হয়ে গেল। কারণ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা এটাই জানি, সুদটা আসলের সাথে জোড়া লেগে যায়। তো 1640 টাকা তো আসল হচ্ছিলই, প্লাস এক্সট্রা 1600 টাকা দিয়েছে। এবার এটা আরও 1 বছরের জন্য তাহলে খাটবে ওই 5/2 হারে। তাহলে এটা যখন আরও 1 বছরের জন্য খাটবে 5/2% হারে, তখন সে সুদ কত পাবে? এখান থেকে 0 কাটলাম, 5 2 10, 2 2 4, 8 32 81,
81 টাকা সেরকম সে সুদ পাচ্ছে। অর্থাৎ প্রথমে সে সুদ পেয়েছিল 40 আর এখন সুদ পেল 81। টোটাল সুদ হয়ে গেল 80 121। তার মানে টোটালিতে সে যে সুদ পেল সেটা হচ্ছে 121 টাকার সুদ পেল বছরের শেষে সব মিলিয়ে সুদটা শুধু। বার্ষিক এবং ষান্মাসিক হারে 4% চক্রবৃদ্ধি সুদে 5,000 টাকায় 1.5 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের মানে এত টাকার উপরে 4% হারে 1.5 বছরে, কিন্তু একবার বার্ষিক হিসাবে কাউন্ট করো আর একবার হাফ ইয়ারলি হিসাবে কাউন্ট করো ষান্মাসিক হিসাবে, তাহলে যে ডিফারেন্সটা হবে সেটা কত হবে। তো যদি আমরা বার্ষিক হিসাবে কাউন্ট করি 5,000 টাকার উপরে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ, তো 1.5 বছর বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমরা যদি স্ল্যাব মেথডের সাহায্য নিই 2 বছরের বের করি, এরকম দুটো দাগ দেব 4% করে। তো এর 4% মানে কি হবে আমাদের 200, এখানে 200, আর এইখান থেকে এর উপরে আবার 4% মানে হচ্ছে কত 8 টাকা, তাই না? 4% হচ্ছে 8 টাকা, 8 টাকা। কিন্তু আমাদের এটা তো 2 বছর হয়ে যাচ্ছে, আমাদেরকে 1.5 বছর নিতে হবে, তাহলে পরের বছরের অর্ধেক নিতে হবে। অর্থাৎ 208 টাকা নেওয়া যাবে না, তাকে আমাকে অর্ধেক করে 104 টাকা নিতে হবে। তাহলে এদিকে 104 আর এদিকে 200 মানে 304 টাকা। তাহলে সেক্ষেত্রে সুদ হবে 304 যদি আমরা কি করি বার্ষিক হিসাবে কাউন্ট করি 5,000-এর উপরে 1.5 বছরে। এটা হচ্ছে বার্ষিক হিসাবে। কিন্তু যদি আমরা ষান্মাসিক বা হাফ ইয়ারলি যাই বলুক না কেন এই হিসাবে কাউন্ট করি, তখন আমাদের রেটটাকে কি করতে হয়, করে নিতে হয় অর্ধেক, আর টাইমকে কি করতে হয় 1.5 বছরকে ডবল করে নিয়ে আমাকে করতে হবে 3 বছর। তার মানে 2% করে 3 বছরের তখন আমাকে সুদ বের করতে হবে। এবার 2% করে 3 বছরের সুদ বের করতে পারবে কিভাবে করে, ওই 5,000-এর উপরে এইভাবে করে স্ল্যাব মেথড দিয়ে হয়ে যাবে। 2% করে 3 বছর 2% করে, তো 2% মানে কত, 50 দুনা 100, 100, 100। এইখান থেকে এখানে একটা সুদ হবে 2%, 100 2% মানে 2। এখান থেকে ডাইরেক্ট একটা সুদ হবে 2%, 100 2% 2। এখান থেকে হবে একটা সুদ 100 এর 2% মানে 2, আবার 2 এর উপরে 2%, আবার 2 এর উপরে 2% মানে হচ্ছে 0.04, 0.04। তো সবগুলো যোগ করলে কত পাবো, 306.04। অর্থাৎ যদি তুমি বার্ষিক হিসাবে ক্যালকুলেট করো তাহলে তুমি পাচ্ছিলে 304 টাকা সুদ, আর যদি হাফ ইয়ারলি হিসাবে ক্যালকুলেট করো তাহলে পাচ্ছ 306.04 টাকা। তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে, এটা মনে মনে করতে পারবে, আমি লিখে বোঝাচ্ছি। 0.4 আর এদিকে হচ্ছে 2.04 টাকার, 2.04 টাকার কিন্তু পার্থক্য হচ্ছে সুদের মধ্যে। 15,625 টাকার 9 মাসে বার্ষিক 16% বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ ত্রৈমাসিক হারে স্থির হয়। ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর মানে বছরে 4 বার সুদ দেওয়া হবে। 3 মাস পরে যা সুদ হবে সেটা আসলে যোগ হয়ে যাবে, আবার 3 মাস পরে যা সুদ হবে আসলে যোগ হয়ে যাবে, এইভাবে করে চলতে থাকবে। তাহলে ত্রৈমাসিক হিসাবে যখনই হয় তখন আমাদের যে কাজ করতে হবে, আমরা সুদের হারটাকে 4 দিয়ে ভাগ করব আর সময়টাকে 4 গুণ করে নেব। তাহলে 9 মাস ইন্টু 4 মানে 36 মাস মানে 3 বছর হয়ে গেল, 36 মাস। তাহলে 4% করে 3 বছর হয়ে গেল, সুদ কত হবে 15,625 টাকার উপরে, এটার উপরে বের করতে হবে। তাহলে 15,625-এর উপরে 4% করে 3 বছর বের করো, ব্যাস 4%। তো 4% মানে হচ্ছে বেসিক্যালি কি 4/100 মানে 1/25। তাহলে এর উপরে প্রতিটার উপরে 1/25 করে, 15,625-এর 1/25 অংশ মানে কত হয় দেখো, 5 5 25, 5 3 15, তারপরে হচ্ছে 5 1 5, ঠিক 2 গেল, 5 1 5, এখানে 1 গেলে 12 হলো, 5 2 10, 5 5 3125, আবার 5 দিয়ে ভাগ দিলে 5 6 30, 5 2 10, 625, 625, 625, 625, 625-এর উপরে আবার 1/25, 25 25-এ 625, 25 টাকা। এখান থেকে ডিরেক্ট একটা আসবে 1/25, 625-এর কত 4% মানে 25, ঠিক আছে, তো 25 আসবে। আর 625-এর উপরে এখানে একটা আসবে 25, আর 25-এর উপরে আবার যদি 4% করা যায় তাহলে সেটা হয়ে যাবে 1, ঠিক এটা। তাহলে এইটা হলো টোটাল চক্রবৃদ্ধি সুদ। এটা হিসাব করো, 600 3 1800, 25 3 75, 1875, 25 3 75 আর 1, তাহলে 1875 আর 75 মানে হচ্ছে 1950, 1951 টাকা টোটাল সুদ হচ্ছে।
একজন ব্যক্তি বার্ষিক 5% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট আসলের উপর 4 বছরে 1000 টাকা সরল সুদ পেল। দ্বিগুণ পরিমাণ আসলের উপর একই সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথমে সরল সুদের কথা বলেছে, পরে চক্রবৃদ্ধি। তাহলে আমাকে আসলটা বের করতে হবে। 5% সুদের হারে একটা আসলের উপরে 4 বছরে 1000 টাকা সুদ পায়। 4 বছরের সুদ পাচ্ছে 1000, 4 বছরেও সুদ পাচ্ছে 1000, তাহলে 1 বছরের সুদ 250 টাকা। 1 বছরের সুদ হচ্ছে 250 টাকা, যেটা 5%-এর মান। তাহলে 5%-এর মান যদি 250 হয়, তাহলে 100%-এর মান আসল কত হবে? 5000 টাকা। তার মানে আসলটা হচ্ছে 5000। এবার এর দ্বিগুণ পরিমাণ আসল বলেছে, তার মানে 10,000 টাকা। তো 10,000 টাকা আসলের উপরে সেম সুদের হারে, মানে 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এর উপরে 5% করে 2 বছর। এর উপর 5% মানে কি হচ্ছে? 500। এর 5% হচ্ছে 500, 500। আর এখানে 5% মানে এর 5% করলে হচ্ছে 25। তার মানে 500 আর 500 1000 আর 25 1025। তো এখানে আমাদের একটু ভালো করে দেখতে লাগবে যে কি চেয়েছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তো চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলেছে এখানে 2 বছরের ক্ষেত্রে 1025 টাকা হচ্ছে, বাট অপশনসগুলো যদি দেখি এখানে কিন্তু কোথাও নেই। যদি সুদ আসল বলতো তাহলে পরে আমাদের 10,000 আর 1025 মানে 11,025, সেক্ষেত্রে ডি উত্তর হতো যদি সুদ আসল বলতো। বাট যেহেতু সুদ বলেছে শুধু, তাহলে কোনোটিই নয়, অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট পরেরটা। 20,000 টাকার ওপরে 3 বছর শেষে প্রাপ্ত সরল সুদ হলো 7200 টাকা, 7,200 টাকা। একই আসলের উপর একই সময় এবং একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে রেটটা আমাকে বের করতে হবে। 20,000 টাকার ওপরে 3 বছর শেষে সুদ হয়েছে, সরল সুদ এত। তো 3 বছরের সুদ যদি 7,200 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 2,400 টাকা। আর আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100%, এটাই সুদের হার। 2 জিরো 2 জিরো 2 জিরো 2 জিরো 2 দিয়ে 12, তাহলে সুদের হারটা হচ্ছে 12%। তাহলে বলছে ওই 12% হারে একই আসলের উপরে একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? অর্থাৎ এই 20,000 টাকার উপরেই এই 12% হারেই 12% হারেই একই সময়, মানে কি 3 বছর ছিল, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো 20,000-এর 12% মানে কত হয়? 12 দুনে 2,400 টাকা। 2,400 2,400 2,400 লিখে দিলাম। 2,400-র 12% আবার বের করবো। 2,400-র 12% মানে তো শূন্যগুলো তো কাটাই যাবে। 12 4 48, এর 8 হাতে থাকলো 4, 12 দুনে 24 আর 4 28, মানে 288। এইখান থেকে এখানে একটা 288 হয়, এইখান থেকে এইখানে একটা 288 হবে, আর এইখানে কি হবে? 288-র উপরে 12%। 12%। তো এটাকে কাটাকাটি না করে আমরা পয়েন্টে রেখে দিই। 12 8 96, 6 হাতে থাকলো 9, 12 8 96 আর 9 মানে হচ্ছে কত? 105, হাতে থাকলো 10, 12 দুনা 24 আর 10 34, নিচে 100 আছে তাই 2 ঘর পর দশমিক, 34.06। এই সবগুলোকে যোগ করে দিতে হবে। তো 2,400 করে 3 করলে মানে কি 7,200 হলো, 7200। আচ্ছা, 288 ইন্টু 3, তিনটে 288 মানে কি 288 ইন্টু 3, তো 3 8 24 4, হাতে থাকলো 2, আবার 3 8 24 আর 2 26, হাতে থাকলো 2, 3 2 6 2 8, 864, আর লাস্ট আছে 34.06, 34.06। আচ্ছা, এখানে তো 5, এটা তো 5 হবে, কারণ 12 8 96 আর 9 105 করলাম, 5 বাজবে। 5 যদি বাঁচে এটা 56, তো দিস ইজ 46। এটা 56, একটা রিক্সাইসে 56 আছে, চাইলে অ্যান্সার করতে পারো, বাট তাও আমরা যোগ করে নিই। 4 আর 4 8, 6 আর 3 9, 8 আর 2 10 শূন্য থাকলো 1, 8,098 5 6। তো এটা ঠিক আছে, দিস উইল বি আওয়ার অ্যান্সার, চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক 4% সুদের হারে পি টাকার 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তো এই ফর্মুলাটা মুখস্থ রাখবে তোমরা, যে পি টাকার উপরে 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে পার্থক্য হয়, এটা হয়ে যায় পি টাকার উপরে r% হারে, তাহলে আর স্কোয়ার, পি এর উপরে আর স্কোয়ার বাই 100%। এটা মাথায় রাখবে যে পি টাকার উপরে যদি আমি 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করি r% হারে, তাহলে সেটা হবে পি এর উপরে আর স্কোয়ার বাই 100 প্লাস আরেকটা পার্সেন্ট। তার মানে গল্পটা কিরকম দাঁড়ালো? পি আর স্কোয়ার, এই পার্সেন্ট তুললে নিচে আরেকটা 100 আসবে, দুটো 100 হয়ে যাওয়া মানে কি 100 স্কোয়ার হয়ে যাবে। তাহলে পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, তখন আর পার্সেন্ট থাকলো না, তখন টাকায় পরিণত হয়ে গেল, পার্সেন্টেজ আর থাকলো না, এত টাকা হয়ে গেল। পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার টাকা। বার্ষিক 12% সুদের হারে
19,200 টাকার 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এই ধরনের যখন থাকছে তখন কি করবে, স্ল্যাব মেথডটা অ্যাপ্লাই করবে। ফর্মুলাও আছে এটার, বাট ফর্মুলাটা অনেক বড়, মুখস্থ রাখার আমার থাকে না, আমি তাই ওটা করাচ্ছিও না তোমাদেরকে। 19,200 টাকার উপরে 3 বছর 12% হারে যদি বের করো, তাহলে 19,200 এর 12% মানে কত হয় দেখো, দুটো জিরো তো কাটাই যায়। 12 দুনা 24 4, হাতে থাকলো 2 হবে। 12 9 108, আর হচ্ছে গিয়ে 2 হাতের 110, শূন্য থাকলে 11, 12 1 12, আর 11তে কত হলো 13, 12 1 12, আর এদিকে হলো হাতে 11 ছিল, 13 23, 2304। তাহলে 2304 এখানেও হবে, আর 2304 এখানেও হবে। এবার 2304 টাকার উপর আরেকটা সুদ হবে এখানে, তো 2304-এর উপর সেম টু সেম 12% হারে। তো কাটাকাটি করার দরকার নেই, গুণ করে দাও জাস্ট। 12 4 48, 12 3 36 6, হাতে থাকলো 3, 12 24 3 27, তো 100, তো এটা 276.48। এইখান থেকে আরেকটা হচ্ছে 276.48, এইখান থেকে একটা হবে 276.48, আর 276.48-এর উপর আবার 12%, আর 12%। জাস্ট গুণ করো, 12 8 96, এ দেখছো উত্তরগুলো ওরকমই আছে, বড় বড় পিকুলিয়ার। 12 8 96, 6 হাতে থাকলো 9, 12 4 48, আর 9 হচ্ছে 57, 7 হাতে থাকলো 5, 12 6 72, আর 5 77, 7 হাতে থাকলো 7, আর 12 7 84, আর 6 9 91, হাতে থাকলো 9, 12 2 24, 6 30 33। এইটা হলো গল্প। 2 ঘর তো ছিলই, আরও 2 ঘর, 4 ঘর পর দশমিক, 1 2 3 4, মানে 33.1776, 33.1776। কিন্তু আমাকে কি চেয়েছে, আমার সব যোগ করা দরকার নেই, আমাকে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এই সবগুলোকে যোগ করলে সেটা চক্রবৃদ্ধি সুদ হয়, আর আমি বলেছিলাম এইটুকু হয় সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের থেকে এই সরল সুদটাকে বাদ করে দাও, বাকি যে পার্টটা পড়ে থাকলো এইখান থেকে এইটুকু, এই 4টে আইটেম, এদের যোগফলটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। জাস্ট এগুলোকে যোগ করতে হবে। তাহলে 276.48 ইন্টু 3 হচ্ছে, তাহলে 3 8 24, 4 হাতে থাকলো কত 2, 3 দিয়ে করলে 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12, আর 2 14, 4 হাতে থাকলো 1, দশমিক বসে গেল। 3 6 18, 8 হাতে থাকলো 1 মিনিট, 3 8 24, হাতে থাকলো 2, 3 4 12, 2 14, 4 হাতে থাকলো 1, 3 6 18, আর 1 19, 9 হাতে থাকলো 1, 3 7 21, আর 1 22, 2 হাতে থাকলো 2, 3 2 6 2 8, 829.44, আর তার সাথে যোগ হচ্ছে 33.1776। তাহলে 6 7 7 আর 4 11, 1 হাতে থাকলো 1, 4 আর 1 5, আর 1 6, 9 আর 3 12, 2 হাতে থাকলো 1, 862.6176 টাকা। এইটা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। বার্ষিক 12.5% সুদের হারে 15,000 টাকার 2 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি। 2 বছরের ক্ষেত্রে ফর্মুলা পুট করে দেবে, জাস্ট যেটা একটু আগে দেখলাম। 15,000 টাকার উপরে 2 বছরের মানে কি হয়, 12 দুনা 24, আর এটা কত হলো 25/2, আর স্কোয়ার বাই 100%, মানে নিচে দুটো 100, এই হচ্ছে এত টাকা। এইটা হয়ে যাবে পার্থক্য সরল সুদ আর চক্রবৃদ্ধি শুধু 2 বছরের ক্ষেত্রে। তাহলে 15,000, দুটো জিরো, আরেকটা জিরো কাটলাম, 15 ইন্টু 25-এর স্কোয়ার মানে হচ্ছে 625/4, আর নিচে 10, তো এই 4টা তো নিচেই আসবে এইরকম, আর উপরে 625 হচ্ছে। 5 3 15, আর 5 2 হচ্ছে 10, আর 5 3 15, 5 2 10, আর যাবে না, কিছু করার নেই। 3 5 15, 5 1875 ডিভাইডেড বাই 8। তাহলে 8 দিয়ে করলে 8 2 16, হাতে থাকলে 2 27, 8 3 24, 3 থাকবে 35, 8 4 32, মানে 234.375। দিস উইল বি আওয়ার অ্যান্সার, 234.375। এক ব্যক্তি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করল। প্রতি বছর শেষে প্রাপ্ত সুদ থেকে প্রতি বছর শেষে প্রাপ্ত সুদ থেকে 20% হারে আয়কর কেটে নেওয়া হয়। তৃতীয় বছরের শেষে মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধনটা কত হবে 3 বছরের শেষে গিয়ে। তো 5,000 টাকাকে 3 বছরের জন্য দিয়েছিল, তাহলে 5,000 টাকা যখন সে দিল, ঠিক আছে, 3 বছরের জন্য, কি বলছে, প্রত্যেক বছরের শেষে যে সুদ পাওয়া যাচ্ছে তার থেকে আবার 20% ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। তাহলে 5,000 টাকা প্রথম বছরের, 1 বছরের ক্ষেত্রে তো সরল সুদ চক্রবৃদ্ধি সুদের গল্প সেম টু সেম, আমরা একটু আগে দেখলাম।
তাহলে 5,000 টাকার উপরে এক বছরেও সুদ পাবে কত? 5% হারে যদি করো, 5,000-এর উপরে 5% তুমি যদি বের করো এক বছর, 5,000 টাকার 5% মানে কত? 250 টাকা। এই 250 টাকার মধ্যে থেকে আবার তুমি 250 টাকার মধ্যে গোটাটা পাবে না, 20% এখান থেকে তোমার ট্যাক্স কেটে নেবে। তো 20% ট্যাক্স কেটে নিলে বাকি থাকবে 80%। এইটা কাটলো, এইটা কাটলো, 25 8 200, মানে 200 টাকায় শুধু পেলে এক বছরের শেষে। তাহলে এক বছরের শেষে তোমার যে সুদ আসল সেটা হয়ে গেল কত? 5,200। আসল তো যা থাকার তাই ছিল, সুদটা তার সাথে অ্যাড হলো। পরবর্তী বছরের ক্ষেত্রে আবার কি হবে দেখো, 5,200 টাকা যে আছে, সেই 5,200 টাকার উপরে তুমি কি পাবে? 5% সুদ পাবে, ঠিক আছে? অর্থাৎ 5%-এর এর উপরে সুদ দিয়ে দিলাম আমি 5,200-এর উপরে। তার মানে 5 দুনা 10, 5 26, 260 টাকা হওয়া উচিত, কিন্তু 260 টাকার গোটাটা পাবে না। 20%-এর ট্যাক্স কেটে নেওয়ার পরে 80%ই তুমি পাবে খালি এখান থেকে। অর্থাৎ 8 6 48-এর 8, হাতে থাকলো 4, আর 2 না 16 আর 4 20, 208 টাকাই পাবে। আর আগে ছিল 5200 টাকা, তাহলে 52 আর 2 না 5408 টাকা হলো। এটা 2 বছরের শেষে। 3 বছরের শেষে কি গল্পটা দাঁড়াবে? তাহলে 5408-এর উপরে আলটিমেটলি কি হচ্ছে, এর উপরে আবার তোমার 5%-এর মানে তোমার সুদ পাওয়ার কথা। অর্থাৎ 5 দিয়ে দিকে করো তো 5 20-তে 100, 2 10-এ 20, 2 2 না 4, 2 7-এ 14, 0 2 4-এ 8, মানে 270.4 টাকা তোমার পাওয়ার কথা, কিন্তু এটা গোটাটা পাবে না, 20%-এর ট্যাক্স কেটে নেবে। ঠিক তো, এই হলো, এইটা কাটা গেল। এখানে পয়েন্ট তুললে নিচে আরেকটা 10 আসে। এক কাজ করি, আমরা এটাকে গুণ করে দিই। তাহলে 8 4-এ 32-এর 2 হাতে থাকলো 3, 3 বসে গেল। 8 7-এ 56, 6 থাকলো 5, আর 2 16, আর 5-এ 21, 2 ঘর পর দশমিক, মানে 216.32। ঠিক আছে, এই টাকাটা তুমি পাবে। তাহলে ছিল কত? 5408, আর তার সাথে যদি আমার 216.32 অ্যাড হয়ে যায়, তাহলে 8 আর 6 14, 4 থাকলো 1, 1 আর 1-এ 2, 4 আর 2-এ 6, 5,624.32 টাকা হয়ে যাবে, তোমার হাতে চলে আসবে। তখন সেটা হয়ে যাবে আসল, কারণ সুদটা অ্যাড হয়ে সেটা আসল হয়ে যায়। এত টাকা 3 বছরের শেষে আসলের পরিমাণ বা মূলধন হয়ে যাবে। 15 নম্বর বলছে, বার্ষিক 6.1/4% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে এত টাকা হয়ে যায়। আসলটা কত? আসলটা এখানে আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, 6.1/4% মানে 25/4%। পার্সেন্ট তুললে আমরা জানি নিচে 100 আসে, 25 4-এ 100, অর্থাৎ 1/16। কত বছর বলেছে? 3 বছর। তাহলে জাস্ট এই কাজ করো, 16 তার সাথে 1 যোগ করে 17, 16 17 16 17, 16-র কিউব আর 17-র কিউব, দ্যাট মিনস 16 কিউব অ্যান্ড 17 কিউব। 16-র কিউব হচ্ছে প্রিন্সিপাল, আর 17-র কিউব হচ্ছে সুদ আসল, আর সেটাই সুদে আসলে আমাকে বলছে 4,913 হয়। তার মানে এই 17-র কিউবের মান যদি আমার এইটা হয়, 4,913 হয়, তাহলে 16-র কিউবের মান সেটাই আমার আসল হয়ে যাবে। তো এটাকে কাটাকাটি করতে পারো। 17-র কিউব মানে কি? একটা 17 দিয়ে কাটাকাটি করলে 17-র স্কোয়ার পরে থাকবে, 17 2 না 34, হাতে থাকলো 15, মানে 4,913-কে যদি আমি 17 দিয়ে ভাগ করি, 17 2 না 34, 4-এর পরে 5 9, ওখান থেকে 15 হলো 151। 17 10 তো 170 হয়ে যায়, 17 9 হয়ে যায় কত? 9 153। 17 8-এ করবো আমরা, 8 7-এ 56, 6 থাকলো 5, 8 1-এ 8, আর 5-এ 13, 136। 6-এর পরে 5 11, ওখান থেকে 1 আসলো, 3 আর 1-এ 4, 100, এটা হলো 53। 17 9-এ 153, 289 বাড়ছে। অর্থাৎ মোদ্দা কথা, 17-র কিউব করলেই আমরা এটা পাবো, যদি ডাইরেক্ট মুখস্থ থাকে তোমাদের। 17-র কিউব মানেই হয়ে যাচ্ছে 4,913। তাহলে এটা পুরোপুরি কাটাকাটি চলে যাবে, 16-র কিউব পড়ে থাকবে, সেটাই আমাদের অ্যান্সার। তো 16-র কিউব কত হয়? 16-র স্কোয়ার হয় 256, আর তার সাথে আরেকটা 16 গুণ, 4,096। 16-র কিউব হচ্ছে 4,096, ঠিক আছে? এটা গুণ করে নেবে, 16 দিয়ে পারলে পরে 4,096 টাকা হয়ে যাবে আসল। কত বছরে 800 টাকা বার্ষিক 10% সুদের হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ অনুসারে এত টাকা হবে? মানে তাহলে ষান্মাসিক মানে 6 মাস অন্তর, হাফ ইয়ারলি যেই বললো রেটটাকে আমাদের 5% করে নিতে হবে, অর্ধেক করে নিতে হবে। এবার সময়টা বের করতে হবে, কিন্তু সুদ হবে বলছে 926.10। এইটুকু আমাদেরকে বলেছে। তাহলে দেখো এখানটা কিভাবে করে করবে, প্রিন্সিপাল এখানে লেখো, এখানে লেখো অ্যামাউন্ট। প্রিন্সিপালটা হচ্ছে 800, আর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 9,000। এইটা লাস্টের শূন্য লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখান থেকে যদি দুটোকে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে এটা 8,000 হয়ে যাবে, আর এটা এই দশমিকটা পালিয়ে যাবে, এখানে 9,261 হবে। এই দুটোর যে অনুপাত করলে, এবার এর উপর যদি তুমি কিউব রুট করে দাও, কিউব রুট মানে ঘনমূল,
তাহলে তুমি পাবে 20 আর এখানে পাবে 21। 20 থেকে তুমি 21 চেক করো, 1/20 ইন্টু 100%, মানে 5%। দেখো আমার মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এখানে সময়টা সেটা হচ্ছে আমার 3 আসলো, কারণ আমি কিউব রুট করে যেহেতু পেলাম, তাহলে এখানে টাইমটা পেলাম আমি 3 বছর। কিন্তু এই 3 বছর কখন পেলাম, যখন আমি এটাকে মানে হাফিয়ালিতে চেঞ্জ করে নিয়েছি। বাট এটাকে আমাকে অ্যাকচুয়ালি এইটা যে 3 বছর পেলে, তো আমরা জানতাম হাফ ইয়ারলি করতে গেলে আমাকে রেটটাকে কী করতে হয়, অর্ধেক করতে হয়, আর যে টাইম থাকে সেটাকে ডবল করে নিতে হয়। এই যে টাইমটা পেলাম সেটা ডবল টাইম পেলাম অ্যাকচুয়ালির। তো অ্যাকচুয়াল যে টাইমটা হবে সেটা এর অর্ধেক হবে, অর্থাৎ 1.5 বছর সময় হবে। 1.5 বছরে 800 টাকা, 26.10 টাকা হয়ে যাবে 10% সুদের হারে। ঠিক আছে, হাফ ইয়ারলি ক্যালকুলেট করলে। এবার বলছে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 12.5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হয়, একই অর্থের একই সময় একই সুদের হারে সরল সুদ কত হবে? তো 12.5% মানে হচ্ছে আমাদের 1/8। তো আমরা কি করব, আমরা আসল বা প্রিন্সিপালটাকে ধরে নেব। 2 বছর যেহেতু বলা আছে, তাই নিচে যেহেতু 8 আসলো, 8 স্কোয়ার অর্থাৎ 64 ধরবো। আমি ধরলাম আসল 64, 2 বছর বলেছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে যদি আমি বের করি চক্রবৃদ্ধির গল্পতে, তাহলে 64 টাকার উপরে 12.5% মানে 1/8 হিসেবে 1 বছরের সুদ হলো 8, এখানে 8, মানে এগুলো সব সরল সুদ। আর 8 উপরে এখানে আবার একটা হবে 1/8 হারে, মানে 1। 8 টাকার উপরে 8 টাকার 12.5% মানে 1 টাকা। অর্থাৎ আমি যদি চক্রবৃদ্ধি সুদের কথা বলি, তাহলে 8 আর 16 আর 1 17 হচ্ছে 17 ইউনিট। 17 ইউনিটের মান যদি আমার হয় 510, তাহলে শুধু সরল সুদের কথা বলেছে, তাহলে সেটা 8 আর 8 16 ইউনিটের মান কত? 17 3 51 30, 16 3 48, 480 টাকা। এইভাবে করে করা যায় এগুলোকে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত হয়, তাহলে একই অর্থের দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য, ঠিক আছে, বার্ষিক অর্ধের সুদের হারে, বার্ষিক অর্ধেক মানে ওই মানে অর্ধবার্ষিক সুদের হারে, মানে হাফ ইয়ারলি হিসেবে সুদের হারে সরল সুদ কত টাকা হবে? তাহলে আমাদের আসলটা দেওয়া নেই, 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তো 10% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 21% হয়। আমি একটু আগে বললাম 2x + x²/100%, এখানে বসালে পরে। তো 21%-এর মান হচ্ছে 525। 21%-এর মান যদি আমার 525 হয়ে যায়, তাহলে 100%-এর মান কত হবে? এটা কততে কাটবে দেখো, 21 দিয়ে 5 দিয়ে করলে করবে, 21 দিয়ে 15, না 25 দিয়ে, তাই না? 25 একে 25-এর 5 রাখলো 2, 25, তাহলে 2500 টাকা। তাহলে আসলের পরিমাণ আমি 2500 পেয়ে গেলাম। তো বলছে একই অর্থের দ্বিগুণ পরিমাণ সময়ের জন্য, মানে আগে 2 বছর ছিল, এখন 4 বছর, 2500 টাকার উপরে 4 ইয়ার্সের জন্যে বার্ষিক অর্ধবার্ষিক সুদের হারে, মানে 10%-এর জায়গায় আমাকে অর্ধবার্ষিক সুদ হারে বের করবো। ঠিক আছে, দ্বিগুণ সময়ের জন্য বাট অর্ধবার্ষিক সুদের হারে সরল সুদ বের করতে হবে। বার্ষিক অর্ধেক সুদের হারে, বার্ষিক অর্ধেক সুদের হারে, সরি অর্ধবার্ষিক নয়, বার্ষিক অর্ধেক সুদ মানে 10%-এর জায়গায় 5% সুদের হারে আমাকে নিতে হবে। সরল সুদ কত? 2500 টাকার উপরে 4 বছরের 5% হারে সরল সুদ। তো 2500 টাকার উপরে 4 বছর 5% করে মানে 5×4 20%-এর মান কত? এটা বের করতে হবে আমাকে। তাহলে 250 দুনা 500 টাকা। তো এটা আমাদের অ্যান্সার। কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হয় 4000 টাকার, খরচ হলো 4000 টাকার, বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক কত টাকা সরল সুদে রাখা হয়েছিল? তাহলে আসলটা কত? তো মনে করো পি টাকা রেখেছিলে, তো পি টাকার উপরে 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ মানে কত হবে? 8 3 24%। এই যে সরল সুদটা হলো, ঠিক আছে, সেটা 4000 টাকার উপরে, এটা 4000 টাকার উপরে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো 10% করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে আমরা জানি কি হয়, 21% হয়। এই যে সুদটা হবে তার অর্ধেক বলছে এইটা। ব্যাস, এখান থেকে পি এর মান বের করতে হবে। পার্সেন্ট তো কাটাই গেল, 2 দিয়ে কাটলে এটা আমার 2000 হলো, আর পি ইজ ইকুয়াল টু তাহলে হয়ে গেল কি 2000 × 21/24। 3 8 24, 3 7 21, 8 দিয়ে করলে হচ্ছে কত? 8 দুনা 16 আর 4 40, 8 250। তাহলে 7 0 0, 7 5 35, 5 থাকলো 3, 7 দুনা 14 আর 3 17, 1750 টাকা। কোনো আসল 6 বছরে সরল সুদে 60% বৃদ্ধি পেয়ে যায়, একই সুদের হারে 12,000 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে?
6 বছরে সরল সুদে 60% বাড়ে মানে 1 বছরে বাড়ে 10%, মানে সুদের হারই হচ্ছে 10% করে, কারণ 10% করেই বাড়ছে। বাড়বে কীভাবে? সুদ বাড়বে 10% করে সুদ, তাহলে সুদের হার হচ্ছে 10%। ওই একই সুদের হারে 12,000 টাকার 3 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10%-এর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি একটু আগে তোমাদের বলেছিলাম 33.1%। কীভাবে আসে? এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করতে হয় 2x + x²/100। এখানে একবার 10-এর মান বসালে যেটা আসলো 21, তার সাথে আরেকবার তোমাকে করতে হবে 10% দিয়ে, 21 × 10 / 100, তো 33.1% আছে, ঠিক আছে? তো এইটা তো আমি ডাইরেক্ট বের করি 12,000-এর উপরে 33.1%-এর মান, তাহলে সেটাই চক্রবৃদ্ধি সুদ। এখানে পয়েন্ট তুললে আরেকটা জিরো, তিনটা জিরো কাটা, 12 × 1 = 12, 2 হাতে থাকলো 1, 12 × 3 = 36, আগে 37 হাতে থাকলো 3, 12 × 3 = 36 আর 3 = 39, 3,972 টাকা। কোনো আসলের উপরে 8% হারে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে আসল কত। তো এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম P × R²/100 এই এত টাকা, এটা হয়ে যায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এটাই আমাকে 768 দেওয়া আছে, আর এর জায়গায় আমাকে 8% দেওয়া আছে, তাহলে P এর মান বের করতে পারবো। P ইন্টু হচ্ছে 8-এর জায়গায় 64, 100² মানে দুটো 100 = 768, তাহলে P = হবে 768 ইন্টু দুটো 100 গুণ আর নিচে চলে আসবে 64। তো 8 8টে 64, 8 নং 72, 8 6 48, 8 12তে 96, তাহলে 12, তার পিছনে 2 2 4টা 0, 12-র পিছনে 4টে 0, এত টাকা হচ্ছে আসল। একজন ব্যক্তি কিছু পরিমাণ অর্থ সরল সুদে এবং সমপরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে নির্দিষ্ট বার্ষিক সুদের হারে ধার দিল। সে দেখতে পেল 3 বছরের এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের অনুপাত হচ্ছে 25:8। বার্ষিক সুদের হার কত? এই কোশ্চেনটাকে করার যেটা বেহতরিন মেথড সেটা মনে রাখো। দেখো, এটা যদি আমার প্রিন্সিপাল হয় আর আমি যদি 3 বছরের চক্রবৃদ্ধি করি, তাহলে এই জায়গায় যেগুলো আছে সেগুলো আমি কি বললাম, এগুলো সরল সুদ হয়। আর এই 3টে পজিশন দেখো সেম টু সেম আছে, এখানে একটা এ পাও, আরেকটা এ পাও, এখানে একটা এ পাও, আর এর উপরে বি পাও। আমরা এতক্ষণ ধরে তো তাই করে আসলাম যে 3 বছরে যখন স্ল্যাব মেথড করি এগুলো সব সরল সুদ, এখানে 3টে আইটেম সেম টু সেম আসে আর এখানে একটা আলাদা আছে, মানে এর উপরে কত পার্সেন্ট করি বের করে সেটা বি একটা আলাদা আসে, বাদ বাকি এই 3টে কিন্তু দেখো একই ভ্যালু আছে, আমরা এর আগে করেছি। সাপোজ মনে করে নাও এটা হচ্ছে 1000 টাকা, 10% হারে যদি করো তার মানে এখানে 100 আসবে, এখানে 100 আসবে, এখানে 100 আসবে। 100 টাকার উপরে 10% মানে 10, 100 টাকার উপর 10% 10, 100 টাকার উপরে 10% 10, আর 10 টাকার উপরে 10% মানে 1। এই তো করি আমরা, এই 3টে ভ্যালু সেম টু সেম আসে, এগুলোকে এ বলতে পারি আর এটাকে বি বলতে পারি। তো এখানে ওরা বলছে 3 বছরের এবং 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। তা আমি যখন 3 বছরের ক্ষেত্রে আমি সিআই মাইনাস এসআই বলবো, মানে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ 3 বছরের ক্ষেত্রে, তখন কি হবে এসআই, এই তখন কোন পার্টটা নিতে হয় আমি বলেছিলাম, তখন হবে 3a + b। কি হবে? 3a + b। আর যদি তুমি শুধু 2 বছরের ক্ষেত্রে নিতে বলো তাহলে এইটুকু তো দরকার নেই আমাদের। 2 বছরের ক্ষেত্রে যখন আমি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য করব তখন কি হবে, আমাদের সরল সুদগুলো বাদ হয়ে যাবে, শুধুমাত্র এই পার্টটা পড়ে থাকবে, অর্থাৎ এ। অর্থাৎ 2 বছরের সিআই মাইনাস এসআই সেটা হচ্ছে আমার এ। এই দুটোর অনুপাত দেওয়া আছে 25:8, তার মানে 3a + b / a 25/8। কোনাকুনি যদি গুণ করি তাহলে 25a = 8 × 3 = 24a + 8b, তাহলে 25-এর থেকে 24-এ চলে গেলে হলো a = 8b, বা বলতে পারি a/b = 8/1, বা বলতে পারো b/a = 1/8। এবার দেখো এখানে তো সব জায়গায় রেটগুলো সমানই ছিল, অর্থাৎ এ থেকে যে আমি বি পাচ্ছিলাম, আমি যে 10 থেকে 1 পাচ্ছিলাম 10%, এটাও 10%, সব জায়গায় রেটটা সেম। তাহলে এই 1 টাকা 10 টাকার কত পার্সেন্ট সেটাই যদি বের করে নিতে পারি আমরা, তাহলেই আমার রেটটা বেরোবে। অর্থাৎ বি এর কত পার্সেন্ট সেটাই হচ্ছে আমাদের সুদের হারটা বেরিয়ে যাবে। তাহলে বি এর কত পার্সেন্ট কীভাবে বের করে, b/a × 100 নিয়ে নিতে হয়, অর্থাৎ এখানে শুধুমাত্র একটা 100% গুণ করে দিলেই হবে। তাহলে 1/8 মানে হচ্ছে 12.5%, 12.5%, তো সেটাই পেয়ে গেলাম আমি সুদের হার। তো এই প্রসেসে এখানে তোমরা করতে পারবে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তোমাদের এত কিছু না করে শুধু এই জায়গাটা মুখস্থ রাখতে পারবে যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যেটা হয়, অনুপাত হয়, সেটা 3a + b/a হয়। তাহলে পরে এখান থেকে এইটুকুতে তোমাদের হয়ে যাবে।
তারপরটা আসছি, এক পিতা 16,400 টাকার উবিল 17 বছর এবং 18 বছর বয়সের দুই পুত্রের জন্য রেখে গেলেন। যখন তাদের উভয়ের বয়স 20 বছর হবে তখন 5% চক্রবৃদ্ধি সুদের হারে উভয়ে সুদে আসলে সমান টাকা পাবে মূলধন। ছোট পুত্রের কে জন্য তিনি কত রেখে গেছেন, বর্তমান ভাগটা কত। তো দুজন পুত্র আছে এখানটায়, একজন ছোট একজন বড় হতে পারে, একজনের 17 বছর বয়স একজনের 18 বছর বয়স। টোটাল রেখেছে 16,400 টাকা, একজনের বয়স 17 বছর একজন 18। ঠিক, ওকে। মনে করে নাও এর জন্য এক্স টাকা রেখে গেছে আর এক্স টাকা, আর এর জন্য মনে করো ওয়াই টাকা রাখছে। তাহলে এর জন্য যে এক্স টাকা রাখলো এর টাকাটা কতদিন খাটবে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, সরল সুদও কিন্তু আমরা এরকম করেছিলাম, ওটা আলাদা হয়, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদে আসলে কত টাকা হবে তার ফর্মুলা কি হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন মানে সময়। এই যে টাকাটা এক্স টাকা সেটা কত দিনের, কত রেট কত, 5%, মানে 5/100। কত দিনের জন্য খাটছে, 17 বছর থেকে নিয়ে 20 বছর অবধি 3 বছরের জন্য খাটবে, তাহলে পাওয়ারে 3। তাহলে 3 বছর পর সুদে আসলে এই এক্স টাকাটা এত টাকা হয়ে যাবে। এটা সমান হবে কার সাথে বলেছে, ওয়াই টাকার সাথে, যেটা কত বছর পরে, ওয়াই টাকাটা এর তো 18 বছর বয়স, রেট তো সেম টু সেমই আছে, তাহলে 18 বছর যেহেতু 18 থেকে 20 মানে 2 বছর অবধি খাটবে। তাহলে ওয়াই টাকাটা 2 বছরের পরে যা হবে সুদে আসলে এক্স টাকাটাও তাই হবে 3 বছর পরে। এইখান থেকে আমি যদি এক্স মানে ওয়াই বাই এক্স করি, দেখো এই ওয়াইয়ের নিচে যদি এক্স নিয়ে যাই, এই পার্টটা আর এই পার্টটা তো সেম টু সেম, খালি এখানে পাওয়ারে কিউব আছে এখানে পাওয়ারে স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে পাওয়ারে 1 বাঁচবে এখানটায়। ঠিক, বা তাহলে ওয়াই বাই এক্স যখন করছো ওয়াইয়ের নিচে এক্স যাচ্ছে, তো এই জিনিসটা পাল্টি খেয়ে এর নিচে আসবে, কাটাকাটি করে আলটিমেটলি 1/5/100 পাওয়ারে 1 পড়ে থাকবে। অর্থাৎ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু, এটা কাটলে তো 20 হচ্ছে, লসগু করলে 21/20। অর্থাৎ ওয়াইয়ের মান যদি 21 হয় তো এক্সের মান হচ্ছে 20, আর দুজনের মিলিয়েই তো এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কি 20 আর 21 মানে 41, আর সেটারই হচ্ছে 16,400 টাকা রেখে গিয়েছিল। তাহলে 41 ইউনিটের মান যদি 16,400 হয়, তাহলে ছোট পুত্র মানে যার 17 বছর বয়স ছিল তার জন্য রেখেছিল এক্স টাকা, আর এক্স এর মান হচ্ছে 20। তো 20-র মান কত সেটা বের করতে হবে। 41 দিয়ে করলে 41 4-এ ওটা কাটা যায়, 4 ইন্টু 8, 8-এর পিছনে 3টে শূন্য, 8,000 টাকা। তাহলে ছোট ছেলের বর্তমান ভাগ হয়েছিল 8,000 টাকা। এইভাবে করে করবে, খুব ইজিলি হয়ে যাবে। 8,840 টাকা এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করো যাতে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছর পর এর যা মূলধন হবে, ঠিক আছে, আর 10 বছর পরে বি এর মূলধনের সমান। মূলধন মানে সুদ আসল, দুজনের ভাগ কত, তাহলে সেম টু সেম। এ টাকা, এ কয় বছর পরে পাবে, 8 বছর পর, তাহলে এর টাকাটা খাটবে 10%, আর কয় বছরের জন্য, 8 বছর, 8 বছর পরে এত টাকা হবে। বি টাকাটা ওই 10% হারেই কত বছর, 10 বছর পরে সেম টু সেম টাকা আসবে বলেছে। এ আর বি এর ভাগগুলো কত, তো এখান থেকে দেখো এ বাই বি যদি করি, এগুলো তো কাটাই যায়, 1/10, 1/10 মানে বেসিক্যালি আরেকটা লাইন করে নিই তোমাদের জন্য, এখানে হবে 11/10 পাওয়ারে 8, আর এখানে বি ইন্টু 11/10 পাওয়ারে 10। তাহলে আমি যখন এ বাই বি করবো, এটা এ পাশে যখন পাল্টি খাবে একই জিনিস আছে, 10-এর থেকে 8 চলে যাবে, বাজবে 2, অর্থাৎ 121/100, 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, অর্থাৎ এ যদি 121 টাকা থাকে এর ভাগে, তাহলে বি এর ভাগটা হচ্ছে 100, দুটোকে জোড়া লাগালে 221, আর সেটাই আমাদের 8,840, 8,840, 221-এর মান যদি 8,840 হয়, তাহলে দুজনের ভাগ বলেছে, তো এই একজনের প্রথম এর ভাগটা কত হবে, এর ভাগ হবে 121, এইটা দিয়ে কাটাকাটি করো, দেখো কততে কাটবে, এটা 4 দিয়ে কাটা চলে যাবে, 40, তাহলে 0, 4 1-কে 4, 4 2 8, 4 1-কে 4, অর্থাৎ এ পাবে 4,840 টাকা, এ পাবে 4,840, তাহলে বি বাকিটা পাবে 4,000 টাকা। এখান থেকে বের করতে পারো 40 ইন্টু এখানে যেমন 121 করলে, আর এখানে করতে হবে 100 বি এর টাকাটা পাওয়ার জন্য, 4,000 টাকা। দুজনে মিলে মোট 8,840, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 672 টাকা হয়ে যায়, আর 3 বছরে এত টাকা হয়, বার্ষিক সুদের হার কত। এটা আমরা সরল সুদের ক্ষেত্রে করেছিলাম, সেম টু সেম চক্রবৃদ্ধিতেও এটা থাকে। তো এখানে গল্পটা খুবই ইজি, দেখো কিভাবে করবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সেই টাকাটা আসল মানে
আসলটা যাই হোক না কেন 2 বছরে সেটা সুদে আসলে হয়ে যাচ্ছে 672। আর যেই 3 বছরে গিয়ে ঢুকছে এটা মানে আরেক বছর সুদ পাচ্ছে এর উপরে, তখন সেটা 714 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি 2 বছর অতিক্রম করার পরে এটা হচ্ছে সুদ আসল, আর এটারই উপর 3 বছরের শেষে গিয়ে আবার হয়ে যাচ্ছে 714। তাহলে এই যে অতিরিক্ত 2 আর 2 না 4, 7-এর পরে 4 11, এই যে 42 টাকা যে অতিরিক্ত আসলো এটা কোথার থেকে আসলো? এই 42 টাকা হচ্ছে 672 টাকার উপর সুদ। তাহলে 42 টাকা 672 টাকার উপরে সুদ ইন্টু 100% করলে আমাদের সুদের হারটা বেরোবে। তো এটা কত দিয়ে কাটি? আমরা 6 দিয়ে করি, 6 7 42, 6 1 6, 672, তাহলে 112, তাই না? 7 দিয়ে করলে 16, হয়তো 7 1 7, 7 6 42, 16, 4 4 16, 4 25, 25/4% মানে 6.25। ঠিক আছে, 25 মানে কি 4 6 24, 1 যাবে, 6.25%। এটা হচ্ছে বার্ষিক সুদের হার। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে হয়ে যায় এত টাকা, 3 বছরে এত টাকা হয়। আসল কত? আগেটা তো রেট বার করলাম, এখানে আমাদেরকে আসলটা বের করতে লাগবে। 2 বছরে হয় এত আর 3 বছরে হয়ে যায় এত, তাহলে আসল কত? তো অনেক রকমভাবে করতে পারবে এটা। তো দেখো আমি আগের মতনই করছি যে 4624 হলো 2 বছরে, আর 3 বছরে গিয়ে সেই টাকাটা হয়ে যাচ্ছে 4913। তাহলে অতিরিক্ত 4-এর পরে 9, ওখান থেকে 1 আসলো, 2 আর 1-এ 3, 3-এর পরে 8 11, 6 আর 1-এ 7 আর 2 289। এই যে 289 টাকা হলো, সেটা হলো কি 4624-এর উপরে সুদ ইন্টু 100%। তাহলে সুদের হার বেরোবে। কাটাকাটি যদি আমরা এখানে করি তাহলে 17 17-তে 299 হয় এটা, আর এখানে 17 দিয়ে কাটলে আমার যেটা দাঁড়াবে, 17 দিয়ে যদি আমরা 4624-কে আমি 17 দিয়ে কাটি, 17 দুনা 34, তাহলে 12, 122, 17 5-এ 17 6, তো 6 7 42, 17 7-এ করলে কত হয়? 7 7 49, 9 থাকলো 4, 119, 17 7-এ 119, তাহলে 3 বাজবে 34, 17 দুনা 34, 17 দিয়ে কাটলে 272 আসবে, আর 17 দিয়ে আবার কাটা যাবে, 17 1-এ 17, আর তাহলে 102 বাজছে, 17 6-এ আমাদের হয় 102, মানে 100/16, অর্থাৎ ওই আগের মতন 6.25% আসবে এটা, মানে বেসিক্যালি 25/4। কত আসলো? 25/4, মানে 25/4 মানে 6.25%। তো 6.25% বা 25/4% হারে কোনো টাকা 2 বছরে সুদে আসলে যদি এত হয়ে যায়, তাহলে আসল কত? কিভাবে করে বের করবো? দেখো 25/4%, ঠিক এটাই তো ছিল 4%। তো 25/4%কে আমি কি করতে পারি? পার্সেন্ট তুলে দিলে নিচে 100 আসবে, অর্থাৎ বেসিক্যালি 1/16। তাহলে আমাদের জানি দুবার যেহেতু, তাহলে 16 আর 1-কে 17, 16 আর 1-কে 17 করবো। 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার 289, অর্থাৎ এটা যদি আসল হয় এটা সুদ আসল হবে, ঠিক 2 বছরে। তো সেটাই আমাকে দেওয়া আছে 4624, অর্থাৎ 289-এর মান যদি 4624 হয়, তাহলে 256 অর্থাৎ আসলের মান বেরোবে। এটাকে আমাদেরকে কাটাকাটি এখানে করতে হবে, আবার 17 দিয়ে করলে আমরা এটাকে কাটতে পারি। 17 17-তে তো 289 হচ্ছে, 17 দিয়ে এটাকে তো কেটেছিলাম আমরা, 272 আসছিল, তারপরে 17 দিয়ে আবার 272-কেও কাটা যায়, আমরা কেটেছিলাম এখানটায়, 272-এ কাটলে 16 হচ্ছিল, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তো 16 দিয়ে যদি গুণ করা যায় 256-কে, তো 4096 আসবে, তাহলে আসলটা হচ্ছে 4096। অর্থাৎ আমরা সুদের হারটা বের করে নিয়ে তারপর আমরা আবার প্রথম থেকে গিয়ে করলাম এটাকে। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে জমা রেখে 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, 20 বছর পর কত হবে? তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে গল্পটা দেখো সেটা কিরকম হয়, মনে করো তুমি পি টাকা রাখলে, পি টাকা তোমার কত বছরে? 5 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে যাই টাকা রাখো না কেন 5 বছরে দ্বিগুণ হবে। তুমি যদি এই 2p টাকাকে আবার রাখো 5 বছরের জন্য, তাহলে আরও 5 বছর পরে এটা 4p হয়ে যাবে, ঠিক আছে? এইরকম করে চলছে। তাহলে 20 বছর পরে বলেছে, তাহলে মানে আরও 5 বছর, আরও 5 বছরে কি হবে? এই 4p টাকাটা ডবল হয়ে যাবে, 4p টাকা ডবল হয়ে তার 8p হয়ে যাবে আরও 5 বছরে, আরও 5 বছরে কী হবে? এই 8p টাকাটা আমার 16p হয়ে যাবে। তাহলে টোটাল 20 বছরে p থেকে 16p হয়ে গেল, তাহলে কত গুণ হলো? 16 গুণ হয়ে গেল। তাহলে 20 বছর পরে 16 গুণ হয়ে যাবে। 12,000 টাকা যদি তুমি রাখো, ঠিক আছে, 5 বছরের দ্বিগুণ হচ্ছে, 20 বছর পর সেটা 16 গুণ হয়ে যাবে 20 বছরে। তাহলে 0 0 0, 16 দুনা 32-এর 2 হাতে থাকলো 3, 192, 1,92,000 টাকা হয়ে যাবে সেটা 20 বছর পরে,
একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়ে যায়, 8 গুণ হবে কত বছরে? তাহলে পি টাকাটা 15 বছরে হচ্ছে 2p টাকা, আবার এই 2p টাকাটা আরও 15 বছর সময় নেবে 4p হতে, আবার এই 4p টাকাটা আরও 15 বছর সময় নেবে 8p হতে। তার মানে পি টাকা রাখলে সেটা 8p অর্থাৎ 8 গুণ হতে মোট 15 3 45 বছর সময় লাগবে। চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া কোনো মূলধন 5 বছরে 50% বৃদ্ধি পায়, 5 বছরে 50% বেড়ে যায়। ওকে, মানে 5 বছরে 1.5 গুণ হয়ে যায়, মোদ্দা কথা 5 বছরে 1.5 গুণ হয়। তার মানে আমি যদি বলি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের কথা, তাহলে প্রিন্সিপাল যদি 1 হয় 5 গুণ বছরে সেটা 1.5 গুণ হয়ে যাবে, 50% বেড়ে যাচ্ছেন 1.5 গুণ। বা তুমি বলতে পারো এটা হচ্ছে 3/2 হয়ে যায়, তাহলে অনুপাতটা হলো 2:3, 2:3। 5 বছরে, কয় বছরে? 5 বছরে 2:3 হয়ে যাচ্ছে সুদে আসলে, অর্থাৎ 2 টাকা যদি আসল হয় তাহলে 1 টাকা সুদ হচ্ছে, ঠিক আছে, 5 বছরে। এটা মাথায় রাখতে লাগবে। ওকে, একজন ব্যক্তি এক্স, ওয়াই এবং জেড পরিমাণ অর্থ যথাক্রমে 10, 15 আর 20 বছরের জন্য ধার দিতে চাইলেন, যাতে সেই নির্দিষ্ট সময় শেষে 3 ক্ষেত্রে সম পরিমাণ মূলধন হয়, তাহলে এক্স, ওয়াই আর জেডের অনুপাত কত? তো দেখো, এক্স টাকাটা যখন ও রাখলো, 5 বছরে এক্স টাকাটা কি হবে? 1.5 গুণ হবে 5 বছরে। তাহলে 5 বছরে যদি মানে এক্স টাকা রাখে, তাহলে 5 বছরে 1.5x মানে 3/2 এক্স টাকা এটা পরিণত হয়ে যাবে 5 বছরে। আরও 5 বছর যখন হবে, তখন এই 3/2 এক্স টাকাটা আরও 5 বছর মানে 10 বছর যেহেতু বলেছে, আবার 1.5 গুণ হয়ে যাবে। মানে 3/2 এক্স তো ছিলই, এর উপরে আরেকটা 3/2 গুণ হয়ে গেল, মানে আরও 1.5 গুণ হয়ে গেল। তাহলে 3 তিরিকে 9/4x, এটা কত হয়ে যাবে? 9x/4। এই টাকাটা হয়ে যাবে 9x/4। এটাই বলেছে সমান হবে, মানে সুদে আসলে সমান হবে বলেছে, সমপরিমাণ মূলধন। ওয়াই টাকা, ওয়াই টাকাটা রেখেছে 15-র জন্য, তাহলে এখানে কয়বার 3/2? এখানে দেখো কয়বার 3/2 গুণ হয়েছে? 2 বার হয়েছে, তাহলে এখানে 3/2 গুণটা হবে 3 বার। কয়বার হবে? 3 বার গুণ হবে। ব্যাপারটা বোঝা গেল? সিমিলারলি জেড এর ক্ষেত্রে 20 বছর মানে 4 টাইম, 5 4 20, তাহলে 3/2 কয়বার গুণ হবে? 3/2 আমার গুণ হবে 4 বার। এবার যখন আমি এদের অনুপাত করছি, কাটা এদের সমান করে দিচ্ছি, তো এখানে 3/2 2 বার ছিল, তো 2 বার 2 বার 2 বার কাটা চলে গেল। তাহলে আমি এখানে এক্স পেলাম, এখানে পেলাম 3y/2, আর এখানে আমি পেয়ে গেলাম 9z/4। তো আমি এক কাজ করি, প্রত্যেকটাকে 9 দিয়ে ভাগ করি, তাহলে এখানে x/9 চলে আসবে। এটাকে যখন 9 দিয়ে ভাগ দেবে তো 3 তিরিকে 9, 3 দুনা 6। এটাকে যখন 9 দিয়ে ভাগ দেবে তো z/4, অর্থাৎ x/9, y/6, z/4। এটাই হয়ে গেল অনুপাত 9:6:4। 30 নাম্বার, ন্যূনতম কত পূর্ণ বছরে কোনো আসল 20% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণের অধিক হবে, মানে দ্বিগুণের থেকে জাস্ট বেশি হবে, দ্বিগুণের থেকে কত বেশি হবে দরকার নেই, দ্বিগুণের থেকে যেন বেশি হয় 20% হারে, ঠিক আছে? ন্যূনতম কতগুলো বছরে, তাহলে 20% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হতে হবে বলছে। তো 20% যেহেতু আছে, মানে ধরে নাও 100 টাকা যদি সুদ হয়, 20% চক্রবৃদ্ধি সুদের হারে, 1 বছরের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ যা চক্রবৃদ্ধি সুদ তাই, তাহলে 1 বছরের ক্ষেত্রে এসে 20 টাকায় সুদ পাবে। আচ্ছা, দ্বিগুণের থেকে বেশি হতে যাবে মানে কি? একটা টাকা 100 টাকা, সেটা সুদে আসলে দ্বিগুণ হবে মানে কি? মিনিমাম 200 টাকায় পরিণত হতে হবে, তার থেকে বেশিও হতে পারে। তো সেটাই বলেছে 200 টাকার থেকে জাস্ট বেশি হবে 100 টাকাটা 20% হারে। তাহলে 1 বছরে তো তুমি কত পাচ্ছ? 120, মানে 20 টাকা সুদ পাবে। আমি যদি এমনিই ধরি, চক্রবৃদ্ধি মানে সুদ হিসাব নাও করি, আমি এমনি সরল সুদ করে করি, তাহলে 1 বছরে 20, 2 বছরে 40, 3 বছরে হচ্ছে গিয়ে 20 3 60, আর 4 বছরে 80। 4 বছরে এটা তো আমার 80 টাকা আমাদের সুদ হচ্ছেই, ঠিক না? আর 80 টাকা, তো 4 বছরে এটা 80। এবার 4 বছরে যদি আমি চক্রবৃদ্ধি সুদের কথা বলি 20%, তুমি এক কাজ করো, ওটা ভুলে যাও, তুমি 20% করে 2 বছর দেখো যে 20% করে 2 বছরে আমার কত হয়। তো আমাদের যে ফর্মুলাটা আমি জানতাম 2x + x²/100, সেখানে যদি আমি অ্যাপ্লাই করি 20% করে 2 বছর, তাহলে 20 দুনা কত হবে? 40 হবে। এটা 20 স্কোয়ার, 400কে 100 দিয়ে ভাগ দিলে 4, 44%, অর্থাৎ 2 বছরে 44% হচ্ছে। কিন্তু আমাকে কি হতে হবে? মানে ডবলের থেকে একটু বেশি। তো ডবলের থেকে ডবল, কোনো টাকা ডবল তখনই হবে যখন সুদটাই হচ্ছে 100% হবে। 100 টাকার উপরে যদি 100 টাকা সুদ হয়, তাহলেই সেটা ডবল হয়ে 200 টাকা হয়ে যায়। তো মিনিমাম 100 টাকা সুদ হতেই হবে, ঠিক আছে? তো এখানে মানে 100% হতে হবে, তো 44%, 2 বছরে মাত্র 44 হচ্ছে। তো আমি যদি 4 বছর করে দিই, তাহলে 44কে তখন আমি এই ফর্মুলার মধ্যে ফেলাবো 44 করে, 44 × 2 + 44 এর স্কোয়ার/100।
তাহলে 44 দুনো 88, 44-এর স্কোয়ার মানে কত হয় 4-এর স্কোয়ার 16, হাতে থাকলো 1, 4 4 16 দুনো 32, আর 33, 3 হাতে থাকলো 3, 19, তাহলে 88 প্লাস 19.36, 19.36, তাহলে কত হচ্ছে 8 আর 9, 80 আর 9 কত 90, 80 আর 10 90, তাহলে 9 আর 1 10, মানে 100-র থেকে বেশি চলে যাচ্ছে। তাহলে 4 বছর অবধি যেতে হবে। 3 বছর যদি করো তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আসবে না। তোমরা যদি 3 বছর ভাবো তাহলে 44%-এর সাথে আরও একবার 20% যদি তোমরা নাও, 3 বছরের বের করো, তাহলে 3 বছরের যে সুদের হারটা আসবে সেটা 64, আর এখান থেকে এই 78 72-এর কাছাকাছি আসছে, 100% ক্রস হচ্ছে না। তাহলে মিনিমাম 4 বছর কিন্তু হতেই হবে, 4টা মিনিমাম পূর্ণ বছর থাকতেই হবে, তাহলে পরেই সেটা 20% সুদের হারে কিন্তু ডবল হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল আমাদের টোটাল 30টা কোশ্চেন। তো এইগুলো কোশ্চেন যদিও এনাফ খুব বলবো না যে এগুলোতে করলেই সব কমপ্লিট হয়ে যাবে, বাট টাইমকে যে দেখে যে টাইম যেহেতু বেশি নেই, তো আমি ইম্পর্টেন্ট টাইপের কিছু করে দিচ্ছি যাতে একটা রিভিশন ফেজ তোমাদের হয়ে যায়। ঠিক আছে, এত স্বল্প সময় একটা টোটাল ম্যাথের সিলেবাসকে তো ওইভাবে করে কমপ্লিট করা সম্ভব নয়, একদম প্র্যাকটিক্যালি যদি বলি, মানে আমার পক্ষে অন্তত সম্ভব নয়। তো সেই জন্য আমি যতটুকু করে পারছি প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্সগুলো নিয়ে টাইপ ওয়াইজ তোমাদের করে দিচ্ছি, যাতে এগুলো করলে তোমরা একটা আইডিয়াও পাও এবং লাস্ট মিনিটে রিভিশন করতে পারো। তো এটা থাকলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। পরবর্তী ভিডিও নেক্সট খুব শীঘ্রই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কোন চ্যাপ্টার করি। এই ভিডিওতে এইটুকুই থাকছে, পরবর্তী ভিডিওটা দেখা হবে। এই টিডিএফগুলো পেতে চাইলে স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম লিঙ্কে চ্যানেলকে জয়েন করে নিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বাকিদের সাথে শেয়ার অবশ্যই করো এবং লাইক দিতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।